এবারে হসপিটাল ম্যানেজমেন্ট। আর হসপিটাল ম্যানেজমেন্টের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেহেতু এখন বাংলাদেশের সকল হাসপাতালে কোভিড এবং নন কোভিড উভয় রকম রোগীদেরকে চিকিৎসা দিতে বলা হয়েছে, কাজে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে ট্রায়ালস। গাইডলাইন অনুযায়ী প্রতিটি হাসপাতালের মূলত এমার্জেন্সিতে বা ওপিডিতে কিংবা এটা মেকশিফট এমার্জেন্সি, যেমন তাঁবু করে যদি কোনো এমার্জেন্সি করা হয় সেই জায়গাতে এই ট্রায়ালসটা করা যেতে পারে। তো মনে রাখতে হবে কোভিড-19 শুধু রেসপিরেটরি ডিজিজ নয়, এটা একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। তাই বিভিন্ন রকম ক্যাটাগরিতে হচ্ছে এটা আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এখন এটা কিছুটা ন্যাশনাল পলিসিরও বিষয় রয়েছে। তো হসপিটালে যখন আমরা এরকম ট্রায়ালস করতে যাব, সেই ট্রায়ালসের জন্য একটা ট্রায়াল সিস্টেম থাকতে হবে এবং সেইখানে প্রপার ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অ্যাক্টিভেটেড থাকতে হবে। পাশাপাশি যারা এর সাথে জড়িত থাকবেন তাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টও ঠিকমতো তাদের পরিধান করে থাকতে হবে এবং হসপিটালকে বিভিন্ন সেপারেট জোন, কম্পার্টমেন্ট, সেকশন এভাবে ভাগ করতে হবে। এখন যদি একাধিক বিল্ডিং থাকে সেক্ষেত্রে হয়তো সেপারেট বিল্ডিং করা যেতে পারে কোভিড নন কোভিডের জন্য, কিংবা একই বিল্ডিংয়ে আলাদা আলাদা জোন করতে হবে। এবারে এই ভার্সন 6-এ যে গাইডলাইনটি এখানে হচ্ছে যে আমাদেরকে ট্রায়ালস যে একটা ফ্লো চার্টের মধ্যে দেখানো হয়েছে সেটা অনুযায়ী যদি বলি, সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে সিমটম দেখতে হবে। যদি ফিভার 37.8 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে এবং এর সাথে কাশি, সেটা স্পুটাম সহ হতে পারে, স্পুটাম ছাড়াও হতে পারে, এ দুটো যদি থাকে, এর পাশাপাশি ডিজনিয়া কিংবা সোর থ্রোট, মায়ালজিয়া, ফ্যাটিগ, রাইনোরিয়া, অ্যানোসমিয়া, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, এই সিমটমগুলো আছে কিনা এটা আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। যদি না থাকে তাহলে কোভিড-19 আনলাইকলি। আর যদি থাকে এবং এর পাশাপাশি রোগী যদি কোভিড-19-এর টেস্ট করে পজিটিভ হয়ে আসে তাহলে তো সে পজিটিভ হিসেবে ক্যাটাগরাইজ হলো। আর যদি টেস্ট না করা থাকে তাহলে সিমটমগুলো থাকলে তাকে আমরা সাসপেক্ট করছি। এরপর তাকে আমরা ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন এবং ক্লাসিফিকেশন করব। যদি দেখা যায় যে পেশেন্টের ভিজিবল রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, রেসপিরেটরি রেটটা যদি প্রতি মিনিটে 25-এর বেশি হয়, অক্সিজেন স্যাচুরেশন যদি লেস দেন 94% হয়, কিংবা যদি সিওপিডি রোগী হয় সেক্ষেত্রে 88%-এর নিচে হলেই এই ক্যাটাগরিতে পড়বে। পেশেন্ট যদি দেখতে আনওয়েল মনে হয় এবং তার যে এই সব অসুস্থতাটা এটা যদি বোঝা যায় যে ক্লিনিক্যালি এটা হার্ট ফেলোর না, এটা রেনাল ফেলোরের কারণে না, এবং আদার কোনো পসিবল কজ নেই, তখন এই ধরনের রোগীকে আমরা ক্যাটাগরাইজ বা ক্লাসিফাই করব মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল ইলনেস হিসাবে এইগুলোর মধ্যে। আর যদি পেশেন্টের মাইল্ড ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস থাকে তাহলে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করব। যে তখন আমরা দেখব যে তার আম, কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, যেমন ডায়াবেটিস মালাইটাস, হাইপারটেনশন, হাই রিস্ক প্রেগনেন্সি, সিকেডি, সিএলডি, নোন ইস্কেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, ম্যালিগনেন্সি, কিংবা পেশেন্ট স্টেরয়েড থেরাপি, কেমোথেরাপি ড্রাগস পাচ্ছে কিনা। যদি মাইল্ড সিমটমের পাশাপাশি এই ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে তাকে আমরা মাইল্ড কেস হিসেবে ক্লাসিফাই করলেও এই ধরনের রোগী ভর্তি লাগবে, এইভাবে ক্যাটাগরাইজ করব। আর যাদের ক্ষেত্রে তেমন কোনো রেসপিরেটরি সাইন নাই, এক্সামিনেশনে নর্মাল পাওয়া যাবে, খেতে পারে এবং রিস্ক ফ্যাক্টরগুলো নাই, নিজের কেয়ার নিজে রাখতে পারবে, কমিউনিকেট করতে পারে, সেই ধরনের পেশেন্টকে মাইল্ড ক্যাটাগরি, যারা হাসপাতালে ভর্তির দরকার নেই, এভাবে আমরা ক্যাটাগরাইজ করব। তারপরে আমাদের যে মডারেট, সিভিয়ার অথবা ক্রিটিক্যাল ইলনেসের যে গ্রুপটা ছিল, এই পেশেন্টদেরকে আমরা অক্সিজেন চ্যালেঞ্জ দেব। অক্সিজেন চ্যালেঞ্জ বলতে প্রতি মিনিটে তাদেরকে 2 থেকে 6 লিটার হিসেবে আমরা ন্যাজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিব এবং অক্সিজেন স্যাচুরেশনটা মনিটরিং করব। যদি দেখা যায় যে অক্সিজেন দেওয়ার পরে রেসপন্স করেছে, তখন আমাদেরকে এই রোগীটাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠাতে হবে এবং আমাদের মডারেট টু সিভিয়ার কেসের যে ট্রিটমেন্ট প্রোটোকল সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু যদি অক্সিজেন দেওয়ার পরেও রেসপন্স না করে তাহলে এই রোগীকে ক্রিটিক্যাল ইলনেস হিসেবে লেভেলিং করে তাকে এইচডিইউ বা আইসিইউতে রেফার করতে হবে, শিফট করতে হবে। যদি ফ্যাসিলিটি না থাকে সেক্ষেত্রে হায়ার সেন্টারে পাঠাতে হবে। মাইল্ড কেস, যারা কিনা অ্যাডমিশনের জন্য প্রযোজ্য, অর্থাৎ যাদের রিস্ক ফ্যাক্টর আছে, তাদেরকে আমরা ভর্তি করে নিয়ে ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট দেবো এবং এখানে অবভিয়াসলি আমরা লো মলিকুলার ওয়েট হেপারিনটা তাকে দেব। আর যারা অ্যাডমিশনের প্রয়োজন নাই তাদেরকে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী বাসাতেই হোম আইসোলেশন, বাসায় সম্ভব না হলে আমরা ইনস্টিটিউশনাল আইসোলেশনে রাখবো। এবং গুরুত্বপূর্ণ যেটা, তারা বাসাতে
থাকলেও তাদেরকে আমরা ওভার টেলিফোনে তাদের ফলো আপ করবো। আর শুরুতেই যারা কোভিড-19 আনলাইকলি ছিলেন তাদেরকে আমরা ফার্দার ইভালুয়েশন বা ইনভেস্টিগেশন ট্রিটমেন্টের জন্য নন কোভিড সেকশনে হাসপাতালের কিংবা নন কোভিড জোনে আমরা পাঠিয়ে দেব। এখন আমরা যাদেরকে টেস্ট করতে দিলাম, সেই টেস্ট যে করতে দিয়েছি টেস্ট রিপোর্ট তো SARS-CoV-2 এর জন্য হয়তো আসা বাকি আছে। তাহলে তখন এই রোগীগুলো কোথায় থাকবে? আমরা শুরুতেই বলেছিলাম যে হাসপাতালকে যেটা কোভিড জোন সেখানে আবার ২ টা ভাগে ভাগ করতে হবে। একটা কনফার্মড আর একটা হচ্ছে সাসপেক্টেড। তো রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদের সমস্ত এই রোগীগুলোকে সাসপেক্টেড জোনে রাখতে হবে এবং মনে রাখতে হবে যে সাসপেক্টেড জোনের একটা বিছানা থেকে আরেকটা বিছানার মাঝে দূরত্ব ন্যূনতম ৬ ফিট হতে হবে এবং এখানে প্রপার ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল এগুলো মেজার করতে হবে। রিপোর্ট পাওয়ার পরে যদি আমরা দেখি যে রিপোর্টটা নেগেটিভ এসেছে এবং ক্লিনিক্যালি কোভিড-19 মনে হচ্ছে না, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা নন কোভিড সেকশনে পাঠিয়ে দিব। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার পরেও যদি আমরা হচ্ছে ক্লিনিক্যালি মনে হয় যে না এই পেশেন্ট কোভিড-19 হতে পারে, আমরা জানি যে পিসিআর ফলস নেগেটিভ আসতে পারে, তখন এই পেশেন্টকে আমরা সাসপেক্টেড পেশেন্ট জোনেই রেখে চিকিৎসা করব। আর যদি পজিটিভ চলে আসে, এতক্ষণ পেশেন্ট যিনি সাসপেক্টেড জোনে ছিলেন, যেহেতু পজিটিভ তিনি কনফার্ম হয়েছেন, তাকে আমরা কনফার্ম কেসের জোনে পাঠিয়ে দেব। এবারে আমরা তাহলে জেনে নেই যে মডারেট কেসের ট্রিটমেন্টটা কেমন হবে। তারা তো আইসোলেশন ওয়ার্ডে ট্রিটমেন্ট হচ্ছে এবং এই ধরনের পেশেন্টগুলো দেখা যায় ক্লিনিক্যালি এবং রেডিওলজিক্যালি নিউমোনিয়া আছে। এই পেশেন্টগুলোর ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে যে আমরা সিমটোমেটিক যে মাইল্ড কেসে যে ট্রিটমেন্টটা দিয়েছি সেগুলো দিতে হবে। তার সাথে এডিশনাল এখানে দিতে হবে অক্সিজেন থেরাপি যদি লাগে। সেই ক্ষেত্রে আমরা ন্যাজাল ক্যানুলা দিয়ে ২ থেকে ৬ লিটার প্রতি মিনিট দিতে পারবো। এবারে নতুন যেই বিষয়টি বলা হয়েছে গাইডলাইনে সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ। এখানে মডারেট কেসের ক্ষেত্রে ট্যাবলেট ফ্যাভিপিরাভির আমরা দিতে পারি, যেটা ডে 1 এ অর্থাৎ প্রথম দিনে ১৬০০ মিলিগ্রাম আমাদেরকে দিতে হবে। ফলোড বাই সেকেন্ড টু 10 ডেজ অর্থাৎ টোটাল ১০ দিনের কোর্স আমাদের পরবর্তী ৯ দিন 600 মিলিগ্রাম 12 আওয়ারলি দিতে হবে। এখানে আ ফ্যাভিপিরাভিরের অল্টারনেটিভ হিসেবে ইনজেকশন রেমডেসিভিরেরও কথা বলা হয়েছে। সাধারণত মডারেট টু সিভিয়ার কেস যাদের অক্সিজেন থেরাপির দরকার হয় তাদেরকে ইনজেকশন রেমডেসিভির দেয়া হবে। এটার ডোজটা হচ্ছে প্রথম ডোজ 200 মিলিগ্রাম আইভি ইনফিউশন এবং এই যে আইভি ইনফিউশনটা আমরা শুরু করব, ইনফিউশনটা ৩০ মিনিট থেকে শুরু করে ২ ঘন্টার মধ্যে শরীরে চলে যেতে হবে। এটা হচ্ছে প্রথম দিন। পরবর্তী দিন থেকে এটা হচ্ছে যে টোটাল ৫ দিনের কোর্স অর্থাৎ দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিনে ইনফিউশনটা যাবে, কিন্তু এবারে ১০০ মিলিগ্রামের ইনফিউশন। একটা জিনিস বলা হয়েছে যে আমরা যদি রেমডেসিভির স্টার্ট করি সেক্ষেত্রে এর আগে থেকে যদি ফ্যাভিপিরাভির চলতে থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে। আর রেমডেসিভির শুরু করার সিদ্ধান্তটা অবশ্যই ওই হাসপাতালের যারা কনসালটেন্ট রয়েছেন তারা আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। মডারেট কেসে আরেকটি ট্রিটমেন্ট অপশন হচ্ছে অ্যাওয়েক প্রনিং, অর্থাৎ পেশেন্ট যখন জেগে থাকবে তখন তিনি দিনের অন্ততপক্ষে ৪ থেকে ৬ ঘন্টা প্রন পজিশনে থাকবেন। এখন আমরা যেই ট্রিটমেন্টগুলো মডারেট কেসকে দিলাম তাতে যদি রেসপন্স না করে অথবা যদি তার কন্ডিশন খারাপ হতে থাকে, অক্সিজেন স্যাচুরেশন যদি ফল করে হাসপাতালে থাকা অবস্থায় ২৪ ঘন্টার সমস্ত থেরাপির পরেও, তখন আমাদের স্টেরয়েড যোগ করতে হবে। সেটা ওরাল ফর্মে মিথাইলপ্রেডনিসোলোন 60 টু 80 মিলিগ্রাম সিঙ্গেল বা 2 ডিভাইডেড ডোজে দিতে পারি আমরা ৭ দিনের জন্য। এখন স্টেরয়েড দিলে তার সাথে অ্যান্টি আলসারেন্ট কাভারেজটি দিয়ে দিতে হবে। আরেকটি নতুন জিনিস অ্যাড করা হয়েছে এই ভার্সনে, সেটা হচ্ছে অ্যানোক্সিপ্যারিন। আমরা এই অ্যানোক্সিপ্যারিনটা হচ্ছে যে মাইল্ড উইথ রিস্ক ফ্যাক্টর যে কেসগুলোতে দিয়েছিলাম সেখানে দিয়েছিলাম প্রোফাইলেক্টিক ডোজ 1 মিলিগ্রাম আমরা দিয়েছিলাম ডেইলি, বাট এখানে যখন আমরা মডারেট কেসে তখনকার ডোজটা কিন্তু 1 মিলিগ্রাম পার কেজি সাবকিউটেনিয়াস টুয়াইস ডেইলি অর্থাৎ দিনে ২ বার দিতে হবে। এক্ষেত্রেও যদি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেটটা 30 মিলিলিটার পার মিনিটের নিচে থাকে তখন ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগবে। এর অল্টারনেটিভ হিসেবে ইনজেকশন আনফ্র্যাকশনেটেড হেপারিনও ব্যবহার করা যেতে পারে। যদি আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোম চিন্তা করি সেক্ষেত্রে বোলাস ডোজটি হচ্ছে 60 ইউনিট পার কেজি, তারপরে মেইনটেন্যান্স ডোজ হচ্ছে 12 ইউনিট পার কেজি পার আওয়ার ইনফিউশন হিসেবে। আর যদি আমরা ভেনাস থ্রোম্বোএম্বোলিজম কিংবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কথা ভাবি তখন লোডিং ডোজটা হচ্ছে 80 ইউনিট পার কেজি বোলাস আর মেইনটেন্যান্স ডোজটা হচ্ছে 18 ইউনিট পার কেজি পার আওয়ার ইনফিউশন হিসেবে।
যখন আমরা হাসপাতালের ওয়ার্ডে কিংবা আইসোলেশন রুমে এই রোগীগুলো ম্যানেজ করব, তখন কিছু কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেমন ওই ওয়ার্ডের নেবুলাইজেশন কিংবা অ্যাডভান্স রেসপিরেটরি কোনো ট্রিটমেন্ট, সিপিআর, তারপরে আম্বু ব্যাগ দিয়ে হচ্ছে ব্যাগিং করা এবং নন ইনভেসিভ ভেন্টিলেশন, এগুলো ওই রুমে করা যাবে না। যদি আমাদের মিটার ডোজ ইনহেলার দিতে হয়, সেটাকে অবশ্যই ভলিউম স্পেসার দিয়ে ব্যবহার করতে বলতে হবে। আর এই ধরনের কোনো সিচুয়েশন হলে পেশেন্টকে এইচডিইউ বা আইসিইউতে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ট্রান্সফার করে রেসপিরেটরি সাইন সিমটম ইভালুয়েট এবং ম্যানেজমেন্ট দিতে হবে। আমরা তো দেখলাম যে বর্তমানে বাংলাদেশের সমস্ত হাসপাতালকেই কোভিড-19 এর চিকিৎসা দিতে হবে। সেক্ষেত্রে উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল সেগুলোরও কিন্তু দায়িত্ব চলে আসছে। কিন্তু সব হাসপাতালে তো সমান লজিস্টিক সাপোর্ট নাই, ম্যান পাওয়ার নাই। সেক্ষেত্রে ফলে রোগী যখন খারাপ হবে, রেফারের তো প্রয়োজন আসছে। কিন্তু রিজিড গাইডলাইন দেওয়াটা যাচ্ছে না। কারণ কোথায় কি ধরনের ফ্যাসিলিটিস আছে কিংবা পেশেন্টদের যে আর্থিক যে বিষয়টা, এটা চিন্তা করে তবুও কিছু রেকমেন্ডেশন আছে, অর্থাৎ ইন্ডিকেশন কি রেফারেলের, সেটা হচ্ছে পেশেন্ট যদি সিভিয়ার বা ক্রিটিক্যাল কোভিড-19 পেশেন্ট হয়, পেশেন্টের যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে ডিউ টু এআরডিএস, নট ডিউ টু ভলিউম ওভারলোড, পারসিস্টেন্ট অলিগুরিয়া যদি থাকে, যে ডিহাইড্রেশন কারেকশন করলাম তারপরে অলিগুরিয়া থাকছে, কিংবা মাল্টি অর্গান ফেলোর হলো, অ্যাক্টিভ ব্লিডিং আছে, কিংবা সিরিয়াস কোনো কার্ডিওভাস্কুলার বা সেরেব্রোভাস্কুলার যদি ডিজিজ দেখা যায়, যেমন এমআই, এসিএস, স্ট্রোক, এগুলো হলে রেফার করতে হবে। তবে রেফার করার আগে কিছু কাজ আছে। সেটা হচ্ছে যে পেশেন্টের যে ফ্যামিলি বা গার্জিয়ান আছে তাদেরকে রোগের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কে জানাতে হবে, এবং আমরা কোথায় ট্রান্সফার করছি, কিভাবে রোগীটি ট্রান্সফার হবে, সেই জিনিসটিও তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে আমরা যেখানে রেফার করছি সেখানে ভেন্টিলেটরি সাপোর্ট বা রেনাল রিপ্লেসমেন্ট সাপোর্টটা আছে কি নাই। যদি সম্ভব হয় আমরা যেখানে রেফার করছি সেই হাসপাতালের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারি। আর আরেকটা জিনিস বলা হয়েছে যে এখানে সম্ভব হলে ডেজিগনেটেড অ্যাম্বুলেন্স, অক্সিজেন সাপোর্ট, প্রনিং পজিশনে পেশেন্টকে পাঠাতে হবে, এবং যদি পসিবল হয় সেক্ষেত্রে অ্যাকম্পেনিং একজন মেডিকেল পার্সোনালকে দিতে হবে। আর যখন আমরা ট্রান্সফার হচ্ছে তখন কি কি ফ্যাসিলিটিস এখানে থাকতে হবে, যে অক্সিজেনের সাপোর্টটা, এয়ারওয়ে মেনটেন করার বিষয়টা, সাকশন অ্যাভেলেবিলিটি দেখতে হবে। যদি ডিহাইড্রেশন থাকে সেখানে আইভি অ্যাক্সেস থাকতে হবে, এবং ইনফিউশনের যে বিষয়টা এনশিওর করতে হবে। এছাড়া যে অ্যাকম্পানিং যে পার্সন থাকবে তাকে বুঝিয়ে দিতে হবে যে এই অনগোয়িং অবস্থায় কিভাবে লাইফ সাপোর্টটা মেনটেন করা যেতে পারে। আর যদি ইউরিন আউটপুটটা কম থাকে সেক্ষেত্রে ট্রান্সফার করার সময় অবশ্যই একটা ইউরেথ্রাল ক্যাথেটার দিয়ে দিতে হবে। পাশাপাশি রেফারেল লোন দিতে হবে, যাতে যেই হাসপাতালে রেফার হয়ে যাচ্ছে সেখানকার চিকিৎসকরা বুঝতে পারেন। এবারে আসছি সিভিয়ার কেসের কিভাবে ম্যানেজমেন্ট হবে। তো সিভিয়ার কেস সাধারণত যে আইসিইউ লেভেলে এবং এটা সেকেন্ডারি কেয়ার বা টারশিয়ারি কেয়ার হসপিটালে ম্যানেজমেন্ট হওয়ার কথা। তো সেই জায়গায় এটা যে আমাদের মডারেট কেসের যে ট্রিটমেন্ট প্রোটোকল ছিল তার সবগুলোই আমাদের এখানে প্রযোজ্য হবে। পাশাপাশি এই জায়গাতে স্টেরয়েডটা হবে ইনজেক্টেবল ফর্মে। সেই ইনজেকশন মিথাইলপ্রেডনিসোলোন 250 মিলিগ্রাম করে ডেইলি দিতে হবে 5 দিনের জন্য। ইতিপূর্বে যদি আমরা এটাকে ওরালি শুরু করে থাকি তাহলে এটাকে ইনজেক্টেবল ফর্মে সুইচ করতে হবে। ইউভলিমিক একটা কন্ডিশন আমাদেরকে মেনটেন করতে হবে, যার কারণে ফ্লুইড দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন ফ্লুইড ওভারলোড না হয়। যদি হাইপোটেনশন থাকে, ব্লাড প্রেশার কম থাকে, সেই ক্ষেত্রে আমাদের নর এফিনেফ্রিন ব্যবহার করতে হবে, এবং এটা স্টার্ট করার ক্ষেত্রে আমাদের ডিলে না করাই ভালো, যত তাড়াতাড়ি করতে পারি। সিভিয়ার কেসের ক্ষেত্রে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের কথা বলা হয়েছে, আর সেটা হচ্ছে ইনজেকশন মেরোপেনাম 1 গ্রাম 12 আওয়ারলি। রেমডেসিভির যেভাবে আমরা একটু আগে রেমডেসিভিরের ডোজটা বলেছি, ঠিক একইভাবে রেমডেসিভির দেওয়া যেতে পারে। এবং পেশেন্টের যদি আমরা দেখি যে সাইটোকাইন স্ট্রম বা এইচএলএইচ পিকচার যদি আমরা পাই, তখন আমরা দুটি থেরাপি এখানে কনসিডার করব। একটা হচ্ছে টোসিলিজুমেব, যেটা হচ্ছে ইন্টারলিউকিন 6 ইনহিবিটর, আর একটা হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। যে ড্রাগগুলোর কথা বলা হচ্ছে এই ড্রাগগুলো সম্পর্কে আরও বিস্তারিত অ্যানেক্সার হিসেবে গাইডলাইনটি শেষের দিকে যুক্ত করা আছে। আমি এখানে বেশ বড় হয়ে যাবে দেখি সেটা বলছি না, যদি কেউ ইন্টারেস্ট ফিল করেন সেটা দেখে নিতে পারেন। এছাড়া সিভিয়ার কেসের ক্ষেত্রে আমরা তো রেসপিরেটরি সাপোর্টগুলো দিচ্ছিলাম। এখানে আমাদেরকে সেই রেসপিরেটরি সাপোর্টটাকে এসকেলেশন করতে হবে, এবং চেষ্টা করতে হবে এমনভাবে এগিয়ে যেতে ট্রিটমেন্টটা যেন ভেন্টিলেশনের প্রয়োজন না হয়। আমাদের চেষ্টা থাকবে অ্যাভয়েড করা ইনটিউবেশন, এবং এ পর্যায়ে
আমরা যেই প্রন পজিশনিং এর কথা বলছিলাম সেটাকে বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ আগে ছিল 4 থেকে 6 ঘন্টা, এখন দিনে অন্ততপক্ষে 12 ঘন্টা বা তার থেকে বেশি রোগীকে প্রন করে রাখতে হবে। এছাড়া এই কন্ডিশনে আমাদেরকে পারমিসিভ হাইপোক্সিয়াটাকে মেনে নিতে হবে, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন যদি 88% এর বেশি থাকে তাহলে আমাদেরকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এছাড়া আমরা যে অক্সিজেন ডেলিভারি দিব সের জন্য আমরা লো ফ্লো অক্সিজেন ডিভাইস প্রথমে চুজ করব, গ্র্যাজুয়ালি আমরা হাই ফ্লোতে যাব। লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইসের মধ্যে আমাদের রয়েছে ন্যাজাল ক্যানুলা, যেটা 6 লিটার/মিনিট অক্সিজেন ডেলিভারি করতে পারে এবং এর ইন্সপায়ার্ড যে অক্সিজেন ফ্র্যাকশনটা হচ্ছে 50%। সিম্পল মাস্ক ব্যবহার করলে আমরা আপ টু 10 লিটার/মিনিট দিতে পারবো, তার FiO2 হচ্ছে 60%। আমরা যদি ভেঞ্চুরি মাস্ক ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা 15 লিটার/মিনিট পর্যন্ত অক্সিজেন দিতে পারবো, আর এক্ষেত্রে FiO2 হচ্ছে 50%। যদি পার্শিয়াল রিব্রেদার মাস্ক ব্যবহার করি সেক্ষেত্রে আমরা একইভাবে 15 লিটার/মিনিট পর্যন্ত অক্সিজেন দিতে পারবো, আর FiO2 একটু বেশি, 70%। কিন্তু যদি আমরা নন রিব্রেদার মাস্ক ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে 15 লিটার/মিনিট আমরা অক্সিজেন দিলেও এর FiO2 কিন্তু 100%। যদি লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইসে না হয় তখন আমাদেরকে হাই ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইসে যেতে হবে, যেটা হচ্ছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। এটা আপ টু 70 লিটার/মিনিট অক্সিজেন ডেলিভারি করতে পারে এবং FiO2টা 100%। এটার অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ওয়েল টলারেটেড এবং জেনারেট করে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার। এসবে যদি না হয় তখন আমাদেরকে যেতে হবে নন ইনভেসিভ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। সেই ক্ষেত্রে রয়েছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, যার সেটিংটা হবে 5 to 20 সেন্টিমিটার অফ ওয়াটার। এটা সাধারণত টাইপ 1 রেসপিরেটরি ফেইলরে আমরা ব্যবহার করি। এছাড়া রয়েছে বাইপ্যাপ। এক্ষেত্রে বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেশার, সেক্ষেত্রে এক্সপিরেটরি যেটা পজিটিভ এয়ারওয়ে প্রেশার রয়েছে তাকে সেট করতে হবে 4 to 16 সেন্টিমিটার ওয়াটারে, আর ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশারকে সেট করতে হবে 10 to 20 সেন্টিমিটার অফ ওয়াটার, যাতে মিনিমাম প্রেশার সাপোর্টটা থাকে 4 সেন্টিমিটার অফ ওয়াটার। এটা বোথ টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেইলরে ব্যবহার করা যায়। যদি হাইপোক্সিয়া থাকে সেক্ষেত্রে আমরা সিপ্যাপ অথবা ইপ্যাপকে বাড়াবো, আর যদি হাইপার ক্যাপনিয়া থাকে সেক্ষেত্রে ইনক্রিজ করতে হবে প্রেশার সাপোর্টটা। এসব কিছুই যদি ফেল করে তাহলে আমাদেরকে মেকানিক্যাল ভেন্টিলেশনের জন্য যেতে হবে। এখন যে সিভিয়ার যে পেশেন্টগুলো থাকে তাদের মনিটরিং কিভাবে হবে, সেক্ষেত্রে ডেইলি আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে, যেমন প্রোক্যালসিটোনিন, সিআরপি, ইন্টারলিউকিন 6, বিএনপি, ট্রোপোনিন, ফেরিটিন, নিউট্রোফিল লিউকোসাইট রেশিও, ডি ডাইমার, ম্যাগনেসিয়াম, এসব। এখানে বলা হচ্ছে যে সিআরপি এবং ফেরিটিন আর গুড বায়োমার্কারস অ্যান্ড ট্র্যাক ডিজিজ সিভিয়ারিটি। এছাড়া আমাদের ব্লাড গ্লুকোজটা মনিটরিং করতে হবে, স্পেশালি যারা ডায়াবেটিক পেশেন্ট কিংবা যাদের ক্ষেত্রে আমরা স্টেরয়েড ট্রিটমেন্ট দিচ্ছি তাদের ক্ষেত্রে। এছাড়া ইসিজি করে কিউটি ইন্টারভালটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে, বিশেষ করে যাদের আমরা ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন কিংবা অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রাইব করেছি তাদের ক্ষেত্রে। আমরা যদি ম্যাগনেসিয়ামটাকে রেগুলার মনিটরিং করতে পারি দেখা গেছে যে আইসিইউ সেটিংয়ে টর্সাডাস ডিপয়েন্টিস হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এছাড়া আমাদেরকে চেস্ট এক্সরে রিপিট করে ফলো করতে হবে, ইকো করতে হতে পারে, কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে কার্ডিওমায়োপ্যাথি বা মায়োকার্ডিটিস ডেভেলপ করতে পারে। তো পেশেন্ট ইমপ্রুভ যখন হবে তাকে তো ডিসচার্জ করতে হবে, সেই ডিসচার্জ ক্রাইটেরিয়াগুলো কি? তো যখন দেখা যাবে যে জ্বরের ওষুধ অর্থাৎ প্যারাসিটামল ছাড়াই যদি জ্বর না থাকে, রেসপিরেটরি যে সিমটমগুলো ছিল অর্থাৎ কাফ, শর্টনেস অফ ব্রেথ, এগুলো যদি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে এবং আমরা 2টি নেগেটিভ আরটি-পিসিআর টেস্ট যদি পাই যেগুলো ন্যাজোফ্যারেঞ্জিয়াল স্পেসিমেন নিয়ে করা হয়েছে এবং এর ইন্টারভালটা ছিল 24 ঘন্টার, তাদেরকে আমরা ডিসচার্জ করতে পারবো। এখন কোনো কারণে যদি আমরা 2টা পিসিআর করতে না পারি সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ক্রাইটেরিয়া 1 আর 2 অর্থাৎ যদি জ্বর না থাকে এবং আ কাশি, শ্বাসকষ্ট অর্থাৎ রেসপিরেটরি সিম্পটমগুলো কমে যদি যায় এবং এই জ্বর না থাকা এবং সিম্পটম ইমপ্রুভমেন্টটা আমাদেরকে 72 ঘন্টা অবজার্ভ করে দেখতে হবে। করার পরেও যদি পেশেন্ট স্টেবল থাকে, ওই প্রবলেমগুলো না থাকে, তাহলে আমরা পেশেন্টকে ডিসচার্জ করতে পারবো। তবে পেশেন্ট কি করবে? হোম আইসোলেশন বা ডেজিগনেটেড আইসোলেশন সেন্টারে আইসোলেটেড থাকবে ফর 14 ডেজ।
এই সময় আমরা সম্ভব হলে RT-PCR স্যাম্পল কালেকশন করে তাদের টেস্ট করে ফেলতে পারি। ডিসচার্জ হওয়ার পরে মেডিকেশনটা কেমন হবে? সাধারণত ডিসচার্জের পরে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো আর লাগে না। তবে আমরা তো ছুটি দিচ্ছি যেহেতু সিম্পটম ইমপ্রুভ করছে তারপরে। কিন্তু তারপরেও তো কিছু হালকা কাশি, হালকা একটু অরুচি এগুলো যদি থাকে তার সিম্পটোমেটিক ট্রিটমেন্ট আমরা দিতে পারি। আর বিশেষ ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগও কন্টিনিউ করতে হতে পারে। সেই বিশেষ ক্ষেত্রে হচ্ছে আমরা যখন RT-PCR করে নেগেটিভ দেখলাম তার পরবর্তী ৩ দিনের মধ্যে আমরা যদি ইমেজিং করে দেখি যে লাংসে মাল্টিপল লেশন আছে, সেই ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগটা ছুটির পরেও কন্টিনিউ করতে হয়। এবারে ফলো আপ। একটা পেশেন্টকে আমরা ডিসচার্জ করার পরে প্রথম ফলো আপটা হবে ওভার টেলিফোন, যেটা ডিসচার্জের পরে ৪৮ ঘন্টার মধ্যে তার খোঁজ খবর করা হবে। এরপরে পেশেন্ট আউটডোর ফলো আপের জন্য আসবেন ওপিডিতে। সেটা তার ডিসচার্জের ১ সপ্তাহ পরে একবার, ডিসচার্জের ২ সপ্তাহ পরে একবার এবং ডিসচার্জের ১ মাস পরে একবার। এই ফলো আপের সময় যখন আসবেন তখন আমাদের কিছু জিনিস এক্সামিন করতে হবে, যেমন লিভার এবং কিডনি ফাংশন, ব্লাড টেস্ট, নিউক্লিক অ্যাসিড টেস্ট। এই সময় স্যাম্পল নিতে হবে স্পুটাম এবং স্টুলের। যদি পসিবল হয় পালমোনারি ফাংশন টেস্ট, লাং সিটি স্ক্যান। এছাড়া ডিসচার্জ হওয়ার ৩ মাস পরে এবং ডিসচার্জ হওয়ার ৬ মাস পরে আবারও ওভার টেলিফোন এই পেশেন্টের ফলো আপ করার কথা রেকমেন্ডেশনে আছে। আরেকটা জিনিস যে পেশেন্ট যদি ডিসচার্জ দিলাম নেগেটিভ হয়েছিল, সেই ডিসচার্জের পরে যদি আবার পজিটিভ পাওয়া যায় তখন কি হচ্ছে? আসলে এটা হওয়ার কথা না। তবে চায়নাতে কিছু গবেষণায় দেখা গেছে যে যাদের ডিসচার্জের পরে আবার পজিটিভ এসেছে তাদের আসলে যেই নেগেটিভটি এসেছিল সেটা ছিল ফলস নেগেটিভ, অর্থাৎ টেকনিক্যাল ইরর, যে স্যাম্পল কালেকশন এবং পরীক্ষা করার সময় কোনো একটা ইররের কারণে এটা হয়েছে। এই ক্ষেত্রে এই পেশেন্টদেরকে আইসোলেশনে নিতে হবে, আবারও ভর্তি করাতে হবে। এবং যখন আমরা ভর্তি করাবো তার আমরা অ্যান্টিভাইরাল ড্রাগটাকে কন্টিনিউ করব। কোন ড্রাগটা? যেটা ইতিপূর্বে সে যখন ভর্তি ছিল, যে ড্রাগটা এফেক্টিভ ছিল অ্যান্টিভাইরাল, সেটা আবার শুরু করতে হবে। এরপরে এই পেশেন্টকে আমরা ঠিক তখন ডিসচার্জ করব যখন আমরা ক্লিনিক্যালি তার ইমপ্রুভমেন্ট পাবো এবং লাং ইমেজিংয়ে আর স্পুটামে আমরা ইমপ্রুভমেন্ট পাবো। এছাড়া এবার তাকে ডিসচার্জ করার আগে স্টুল স্যাম্পল নিয়ে টেস্ট করতে হবে। এই স্টুল স্যাম্পলের যেটা এর আগে ছিল হচ্ছে নাসোফ্যারেঞ্জিয়াল, সেটা ছিল ২ বার। আর এবার স্টুল স্যাম্পলটা ৩ বার টেস্ট করতে হবে, যেটা ২৪ ঘন্টা অ্যাপার্টে। এবং ৩ টা যদি স্যাম্পলই নেগেটিভ আসে তখন আমরা তাকে ছুটি দেব এবং তিনি বাসায় গিয়ে হোম আইসোলেশনে থাকবেন এবং হোম আইসোলেশনের যেই বিষয়গুলো মানতে হয় আমরা এর আগে বলেছি সেগুলো মানতে হবে। এবারে বলছি কেমোপ্রোফাইলেক্সিস। যারা হেলথ কেয়ার ওয়ার্কার, যারা সাসপেক্টেড বা কনফার্ম কেসের চিকিৎসার সাথে জড়িত আছেন বা সেবার সাথে জড়িত আছেন, তারা হচ্ছে কেমোপ্রোফাইলেক্সিস পাবেন। এবং কেমোপ্রোফাইলেক্সিস হিসেবে যে ওষুধটি ব্যবহার করা হবে সেটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। ডোজ হচ্ছে ফার্স্ট ডেতে 400 মিলিগ্রাম 12 আওয়ারলি দিতে হবে, ফলোড বাই এটা 400 মিলিগ্রাম অনস উইকলি, সপ্তাহে একটা ট্যাবলেট করে 400 মিলিগ্রামের পরপর 7 সপ্তাহ। এটা খাবার পরে ওষুধটা খেতে হবে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইটা স্টার্ট করার আগে ইসিজি করে দেখতে হবে যে কিউটি ইন্টারভালটা নর্মাল আছে কিনা। এবং এই কেমোপ্রোফাইলেক্সিস চলাকালীন সময় প্রতি সপ্তাহে ইসিজি করে মনিটরিং করতে হবে। কিছু স্পেশাল সিচুয়েশন রয়েছে, যেমন প্রেগনেন্সি, অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সিকেডি, সিএলডি, কার্ডিয়াক পেশেন্ট। আমি যদি এক কথায় বলি, এই স্পেশাল সিচুয়েশনগুলোতে বলা হয়েছে যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকতে হবে এবং যেটা যেই সিস্টেমের রোগ সেই স্পেশালিটির ডক্টরদেরকে ইনভলভ করে অন্যদের বিভিন্ন ডিপার্টমেন্টের একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করে এনাদের হচ্ছে চিকিৎসার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। তো এই ছিল সিভিয়ার ডিজিজ পর্যন্ত, সিভিয়ার কোভিড-19 পর্যন্ত ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট। এছাড়া আমাদের বাকি থাকলো ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট। তো সেটা হয়তো আইসিইউতে হবে। সেই আইসিইউ ম্যানেজমেন্টটা আলাদা একটা ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করব। এছাড়া এই গাইডলাইনের আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো পরিবর্তিত হয়নি, যার কারণে আমি ভার্সন 5 এর যে ভিডিওগুলো করেছিলাম তার মধ্যে যেই পর্বগুলো সেগুলো আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।